শেখ হাসিনার আশ্রয়ে ঝুঁকিতে ভারত, সেভেন সিস্টার্সে জঙ্গি বাড়ার শঙ্কা, সতর্কতা আন্তর্জাতিক সংস্থার। বাংলাদেশ ইস্যুতে চলছেই ভারতীয় মিডিয়ার মিথ্যাচার, সংবাদের আড়ালে কি হচ্ছে ষড়যন্ত্র? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে জঙ্গিবাদ বাড়ার ঝুঁকিতে রয়েছে ভারত। বিশেষ করে দেশটির সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বৃদ্ধির আশঙ্কা করছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS। ভারতকে সতর্ক করে দিয়ে তারা বলছে, শেখ হাসিনাকে আশ্রয় আর বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে সেভেন সিস্টার্স। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে অস্বস্তিকর অবস্থা পার করছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। এরই মধ্যে তার বিরুদ্ধে দাখিল হয়েছে হত্যা, দুর্নীতি সহ কয়েক ডজন মামলা। তাকে দেশে ফেরত পাঠানোর জোর দাবি উঠলেও আপাতত শেখ হাসিনাকে আগলে রাখার কৌশল নিয়েছে তার পরীক্ষিত মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে প্রতিবেশী দেশের সাথে পারস্পরিক সম্পর্ক ঝুঁকিতে পড়ায় চরম দোটানায় ভারত। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের অনড় অবস্থানে এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হবার পূর্বাভাস দিচ্ছে। এমন পরিস্থিতিতে কোন পথে সমাধানের দেখা পেতে পারে নয়াদিল্লি? বাংলাদেশেরই বা গুরুত্ব দিতে হবে কোন কোন পদক্ষেপে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে কিছু প্রস্তাবনা বের করেছেন নেতৃস্থানীয় গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS এর সিনিয়র ফেলো রাহুল রায় চৌধুরী আর রিসার্চ ফেলো বিরাজ সোলাঙ্কি। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি মূলত বৈশ্বিক নিরাপত্তা, রাজনৈতিক ঝুঁকি ও সামরিক সংঘাত নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে আসছে। বাংলাদেশে সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কিছু কর্মপরিকল্পনা বা পদক্ষেপের পরামর্শ দিয়েছে IISS। বলা হয়েছে, জাতীয় নির্বাচন আয়োজনকে মূল লক্ষ্য রেখে জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করায় মনোনিবেশ করতে হবে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বাধাহীন করার জন্য দেশের বিভিন্ন অঞ্চলকে স্থিতিশীল রাখতে কাজে লাগাতে হবে সেনাবাহিনীকে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর বিএনপি সহ অন্যান্য দলের পক্ষ থেকে চাপ অব্যাহত রাখতে হবে। সেই সাথে বেগম খালেদা জিয়ার মুক্তিকে পুঁজি করে বিএনপিকে নির্বাচন কেন্দ্রিক সুবিধা তুলে নেয়ার চেষ্টাও জারি রাখতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অর্থবহ সংস্কার করতে হবে বিচার বিভাগ, আমলাতন্ত্র আর রাজনীতির। আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি অর্থনৈতিক সংকট মোকাবেলায় অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে IISS। বলা হয়েছে, এক্ষেত্রে জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ আর বেসরকারি খাতের স্থবিরতা কাটাতে নজর দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দিকে। এক্ষেত্রে 2023 সালের জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার IMF এর কাছ থেকে $4.7 বিলিয়ন ঋণ গ্রহণে বাধ্য হওয়ার বিষয়টিও উদাহরণ হিসেবে উল্লেখ করেছে IISS। শুধু বাংলাদেশ নয়, বন্ধুত্বের খাতিরে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে স্বস্তিতে নেই ভারতও। নয়াদিল্লির এই দোটানা অবস্থা চোখ এড়ায়নি লন্ডন ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানের। জনমতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে চরম অজনপ্রিয় নেতায় পরিণত হওয়া শেখ হাসিনার পক্ষ নেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক নয়নের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত। বিশেষ করে বিদ্বেষমূলক এই দূরত্বে ইসলামী চরমপন্থীদের মাথাচাড়া দিয়ে ওঠা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, বিশেষ করে সেভেন সিস্টার হিসেবে পরিচিত আসাম, মণিপুর, অরুণাচল সহ 7 রাজ্যে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আগে থেকেই পাকিস্তান ও চীন সীমান্তে সহিংসতা নিয়ে স্বস্তিতে নেই ভারত। এমন পরিস্থিতিতে বাংলাদেশ লাগোয়া সীমান্তেও নিরাপত্তার ঝুঁকি তৈরি হলে তা মোকাবেলা করা সহজ হবে না। তাই ঝুঁকি এড়াতে বাংলাদেশের নতুন সরকারের সাথে দূরত্ব কমানোর জন্য ভারতকে কৌশলী কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে পদত্যাগের হিড়িক। প্রশাসন, পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ব্যাংকিং খাত সবখানেই স্বেচ্ছায় চেয়ার ছেড়ে দিচ্ছেন অনেকে। কিন্তু এই ইস্যুকেও ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টায় আছে ভারতের কিছু গণমাধ্যম।
বাংলাদেশে কর্তব্যরত হিন্দু কর্মকর্তাদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে দাবি করে সম্প্রতি সংবাদ প্রকাশ করেছে ভারতের অনেক গণমাধ্যম। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, মুখে মুখে প্রচলিত এই প্রবাদের বাস্তব প্রয়োগে এখন ব্যস্ত হয়ে উঠেছে ভারত। কোনোভাবেই কমানো যাচ্ছে না বাংলাদেশ নিয়ে প্রতিবেশী এই দেশের মাথা ব্যথা। দেশটির কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম বাংলাদেশের নতুন সরকারের বিভিন্ন কার্যক্রমকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় আছে। ক্ষমতার পালাবদলের জেরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এখন চলছে পদত্যাগের হিড়িক। প্রশাসন, পুলিশ, বিশ্ববিদ্যালয় কিংবা ব্যাংক খাত সব জায়গাতেই স্বেচ্ছায় চেয়ার ছেড়ে দিচ্ছেন অনেকেই। অনেকের বিরুদ্ধে হচ্ছে মামলা, লম্বা হচ্ছে দুর্নীতির অভিযোগের তালিকা। কিন্তু এই ইস্যুকেও ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টায় আছে ভারতের কিছু গণমাধ্যম। বাংলাদেশে কর্তব্যরত হিন্দু কর্মকর্তাদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে দাবি করে সম্প্রতি সংবাদ প্রকাশ করে দ্য টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের হিন্দুদের উপর হামলার পর এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হিন্দু জনগোষ্ঠী। হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় তাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, তিনি 10 থেকে 12 জন সংখ্যালঘু কর্মকর্তার জোরপূর্বক পদত্যাগের দাবি পেয়েছেন। তবে যারা পদত্যাগ করছেন তারা যে সরকার ঘনিষ্ঠ হিসেবে কুখ্যাতি কামিয়েছেন এবং তাদের বিরুদ্ধে যে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ জমেছে সে বিষয়ে কিছুই বলেননি তিনি। মৌলবাদী শিক্ষার্থীরা জোর করে হিন্দু শিক্ষিকাকে পদত্যাগ করাচ্ছেন দাবি করে সংবাদ প্রকাশ করেছে ভারতের আরেক গণমাধ্যম হিন্দু পোস্ট। প্রতিবেদনে বলা হয়, যশোর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ খুকুরানী বিশ্বাসকে পদত্যাগ করতে বাধ্য করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আসলে তাকে পদত্যাগ করানো হয়েছে এটি সত্য, কিন্তু এর জন্য মোটেও তার ধর্মীয় পরিচয় দায়ী নয়। জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় যশোর নার্সিং ও মিডওয়াইফ ইনস্টিটিউটের ইনচার্জ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন খুকুরানী বিশ্বাস। এরপর তিনি ক্ষমতার অপব্যবহার করে লাগামহীন দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এমনকি প্রত্যেক ছাত্রছাত্রীর মাসিক বৃত্তির টাকা কেটে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু এসবের কিছুই উল্লেখ করা হয়নি হিন্দু পোস্টের সেই প্রতিবেদনে। উপরন্তু হিন্দুদের জোরপূর্বক পদত্যাগের এমন ঘটনা আরও অনেক ঘটছে বলে দাবি করা হয়। এভাবেই আরও অনেক ঘটনাকে সংখ্যালঘু ট্যাগ দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতের বেশ কিছু গণমাধ্যম। যদিও বাস্তবতা হলো, এর প্রায় সবগুলোই ছিল সাজানো এবং উদ্দেশ্য প্রণোদিত। ভারতীয় গণমাধ্যমগুলোর এমন নৈতিকতা বিবর্জিত সংবাদ প্রকাশকে সমালোচনা করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সম্প্রতি বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, হিন্দুদের ওপর হামলার বিষয়ে ভারতের মিডিয়াগুলো যেসব সংবাদ প্রকাশ করছে তার বেশিরভাগই মিথ্যা। প্রতিবেদনটিতে আলাদাভাবে বেশ কয়েকটি গুজবকে খোলাসা করা হয়। কিন্তু এরপরও থামেনি বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর অপপ্রচারের প্রয়াস, যা প্রশ্ন জাগাচ্ছে, আসলেই কি এসব সংবাদ নাকি সংবাদের আড়ালে এজেন্ডা বাস্তবায়নের অপপ্রয়াস? মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাময়িক সময়ের জন্য দিল্লিতে অবস্থান করলেও এখনও খুঁজছেন রাজনৈতিক আশ্রয়। এমন অনিশ্চিত পরিস্থিতিতে প্রবাস জীবনে কিভাবে মিটছে তার জীবনযাত্রার ব্যয়? বিশ্বের অনেক স্বৈর শাসকের মতো ক্ষমতায় থাকাকালীন তিনিও কি দেশের বাইরে গড়ে তুলেছেন সম্পদের মজুদ, নাকি বিদেশে প্রতিষ্ঠিত আত্মীয়দের উপর নির্ভর করে কাটবে আওয়ামী লীগ নেত্রীর দিনকাল? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। আন্দোলনের মুখে আচমকা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তুতির জন্য পেয়েছিলেন ঘণ্টাখানেকেরও কম সময়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব মেটাতে দিল্লির হিন্ডন বিমান ঘাঁটির শপিং কমপ্লেক্স থেকে করেছেন 30,000 রুপির শপিং। সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন খবর জাগিয়েছে কৌতূহল। ভারতে সাময়িক অবস্থানের সময়ে কে বহন করছে আওয়ামী লীগ নেত্রীর ব্যয়ভার? অতিথি হিসাবে নয়াদিল্লি কি নিচ্ছে তার জীবনযাপন খরচের দায়?
আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে পড়তির দিকে টাকার মান, বাংলাদেশিদের জন্য আগের তুলনায় অনেক ব্যয়বহুল প্রবাসে জীবনযাপন, বিদেশের মাটিতে অনুমোদিত উপায়ে অর্থসম্পদ জমানো কিংবা বাড়িগাড়ির মালিকানা নিয়ে কোনো তথ্য দেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে বর্তমানে ভারতে বসবাস ও পরবর্তীতে কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নিলে সেখানকার ব্যয় কোত্থেকে মেটাবেন সেটা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। সুনির্ধারিত কোনো শরণার্থী নীতি না থাকায় আশ্রিত অতিথির ব্যক্তিগত খরচ বহনের দায় নিতে বাধ্য নয় মোদী সরকার। গণ অভ্যুত্থান, দুর্নীতির দায়, অপরাধ মামলা সহ বিভিন্ন কারণে ক্ষমতা ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে দেখা গেছে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানদের। বেশিরভাগ ক্ষেত্রেই হুন্ডি, অফশোর পেপার কোম্পানি, সুইস ব্যাংকে বেনামি অ্যাকাউন্ট সহ বিভিন্ন উপায়ে আগে থেকেই তারা বিদেশে গড়ে তোলেন সম্পদের পাহাড়। পরবর্তী সময়ে নির্বাসিত জীবন যাপনে কাজে লাগে জমানো সম্পত্তি। লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোর স্বৈরাচার শাসকদের ক্ষেত্রে অহরহ আছে এমন নজির। সেই বিবেচনায় অনেকেই মনে করেন বিদেশের মাটিতে শেখ হাসিনারও থাকতে পারে জমানো সম্পদের বিপুল মজুত। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটানা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। 1.5 দশকের শাসনামলে তার বিরুদ্ধে রয়েছে ব্যক্তিগত সম্পত্তির পাহাড় গড়ার অভিযোগ। প্রধানমন্ত্রী হিসাবে বেতনের পরিমাণ ছিল আনুমানিক 1,15,000। 2023 সালে নির্বাচন কমিশনে দেয়া হলফনামা অনুযায়ী হাসিনার মোট সম্পদের পরিমাণ 4,36,00,000 টাকা। খাতওয়ারি আয়, বাড়ি ভাড়া, ফিক্সড ডিপোজিট, সঞ্চয়পত্র সহ সব মিলে হাসিনার প্রকাশ্য অর্থবিত্তের পরিমাণ আকাশ ছোঁয়ানা। সেক্ষেত্রে প্রবাসে থাকা ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনই কি হাসিনার আসল ভরসা? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির একটি প্রতিবেদন অনুযায়ী 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে পাচার হয়েছে $4,965 কোটি। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2021 সালে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল দেশীয় মুদ্রায় প্রায় 8,275 কোটি টাকা। ট্যাক্স হেভেন নামে পরিচিত বিভিন্ন রাষ্ট্রের মাধ্যমে সরিয়ে ফেলা টাকার প্রকৃত পরিমাণ কত সেটা জানা অসম্ভব। 1.5 দশকের ক্ষমতাকালে বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারের দায় এড়াতে পারবেন না সাবেক সরকার প্রধান শেখ হাসিনা। তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে রয়েছে বড় বড় মেগা প্রজেক্ট থেকে টাকা হাতিয়ে বিদেশে পাচারের অভিযোগ। মসনদ হারানোর ভয়ে আগে থেকেই স্বৈরাচারী শাসকেরা গুছিয়ে রাখেন ভবিষ্যতের সম্বল। সেই হিসাবে ধরে নেওয়া যায় শেখ হাসিনার রয়েছে বিশ্বের উন্নত কোনো দেশে আরাম আয়েশে জীবন কাটানোর আর্থিক সামর্থ্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। কার্স্ক প্রতীক সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত এমন অভিযোগ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। তারা বলছে রাশিয়ার ওই প্রদেশের ভেতরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিষ্ঠানের সদস্য ও সাংবাদিকদের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ জানাতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। ইউক্রেনের অপ্রত্যাশিত হামলায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে রাশিয়ার পশ্চিমাঞ্চলের কার্স্ক প্রদেশে। এরই মাঝে সেখানে যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও বেসরকারি সামরিক প্রতিষ্ঠানের সদস্যদের অনুপ্রবেশের গুরুতর অভিযোগ তুলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব ঘটনায় সতর্কতা জানাতে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টেফানি হোমসকে তলব করেছে মন্ত্রণালয়। তদন্তের ভিত্তিতে আইন অনুসারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জানিয়েছে রাশিয়া। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে রাশিয়ায় অনুপ্রবেশকারী সাংবাদিক, সংশ্লিষ্ট বিদেশি কর্মকর্তা ও উপদেষ্টারা সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে বলে সতর্ক করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কার্স্কে ইউক্রেনের সেনারা হামলা চালাচ্ছে। এই ফাঁকে সেখানে অনুপ্রবেশ করে উস্কানিমূলক সংবাদ পরিবেশন করছে মার্কিন সাংবাদিকরা। এছাড়া রাশিয়ার অন্যতম রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রাশিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেসরকারি সামরিক প্রতিষ্ঠান ফরওয়ার্ড অবজারভেশনস গ্রুপ সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে। তাতে একটি সাঁজোয়া যানের সামনে সামরিক পোশাক পরিহিত 3 সেনা সদস্যকে দেখা যায়। ছবির মাঝখানের ব্যক্তিকে ফরওয়ার্ড অবজারভেশনস গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে দাবি করে রাশিয়া টুডে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ছবিটি যেখানে তোলা হয়েছে তা কার্স্ক অঞ্চলের।
সার্বিক প্রেক্ষাপটে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বারবার অস্বীকার করলেও এসব ঘটনায় প্রমাণিত হয় যে কার্স সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চরম হুঁশিয়ারি জানানো হয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে বৈঠক করেছেন চীন ও ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রীরা। বেইজিংয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক আদান প্রদান বৃদ্ধিরও সিদ্ধান্ত নেন মন্ত্রীরা। ডেস্ক রিপোর্ট। চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জানের সঙ্গে বিশেষ এক বৈঠকে অংশ নিয়েছেন ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রী ফ্যান ভ্যান জিয়াং। মঙ্গলবার বেইজিংয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বাড়াতে একমত হন তারা। ডং বলেন, চীন ও ভিয়েতনামের মানুষের যৌথ স্বার্থ অক্ষুণ্ণ রাখতে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দুই দেশ। এর কৌশলগত গুরুত্ব আছে। এই ধারা অব্যাহত রাখতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সার্বিক সম্পর্ক আরও গভীর করা প্রয়োজন। ডং আরও বলেন, পারস্পরিক সহযোগিতার চূড়ায় আছে চীন ও ভিয়েতনাম। এই মুহূর্তের সদ্ব্যবহার করে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে কৌশলগত সহায়তার পরিসর বাড়াতে আরও নানা পদক্ষেপ নিতে হবে। এ লক্ষ্যে সেনা সদস্যদের মধ্যে প্রশিক্ষণ, যৌথ সামরিক মহড়া, আন্তর্জাতিক পরিসরে সমন্বয় বাড়ানোর তাগিদ দেন তিনি। ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, চীনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক জোরদারে বিশেষভাবে আগ্রহী ভিয়েতনাম। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে জোরালো আশাবাদ জানান তিনি। প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে মঙ্গলবার চীনে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষ করেছেন ভিয়েতনামের নবনির্বাচিত প্রেসিডেন্ট তো লাম। তার সফরকে কেন্দ্র করেই বেইজিংয়ে বৈঠক করেন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা। এর আগে সোমবার শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্ব বাড়ানোর আগ্রহ জানান ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামও। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।